১ বছরের মধ্যে অস্মিতার বিয়ে হয়ে গেছে। নীলাঞ্জনবাবু সমস্ত ক্যালকুলেশন করে অস্মিতার বারাসাতে বিয়ে দিয়েছেন। পাত্র সৌম্যদীপের বাবা খুব বড় ব্যবসায়ী। ওদের পারিবারিক অবস্থা খুব ভালো, তবে সৌম্যরা 2 ভাই 1 বোন। এটাতে একটু আপত্তি ছিল নীলাঞ্জনবাবুর, কিন্তু ততদিনে অস্মিতা সৌম্যকে পছন্দ করে ফেলেছে। সৌম্যদীপ দেখতে এসেই অস্মিতার ফোন নাম্বার নিয়ে গিয়েছিল। তারপর কখন অস্মিতার সঙ্গে কথা বলে নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নিয়েছে নীলাঞ্জনবাবু জানতে পারেননি। ফলে তারা স্বামী স্ত্রী যখন এখানে অস্মিতার বিয়ে দেবেন কিনা এই সিদ্ধান্ত নিচ্ছিলেন, তখন অস্মিতা নিজেই জানিয়ে দেয় সে সৌম্যকে বিয়ে করবে। কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে অস্মিতার সঙ্গে সৌম্যর বিয়ে হয়ে যায়। নীলাঞ্জনবাবু মেয়েকে প্রচুর দান সামগ্রী দেন, সাথে সৌম্যকে একটা নতুন ব্র্যান্ডেড কার দেন। অস্মিতাকে গয়নায় মুড়ে দেন। সৌম্য একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। গড়িয়াতে ওর অফিস। প্রত্যেক দিন বারাসাত থেকে সে যাতায়াত করে। বিয়ের পর অস্মিতা বারাসাতে আসে। শাশুড়ি প্রভা দেবী বৌমাকে সাদরে বরণ করে নেন। বিয়ের পর অস্মিতার দিনগুলো স্বপ্নের মতো কাটতে থাকে। শ্বশুরবাড়ির সবাই তাকে প্রচণ্ড রকম ভালোবাসে। শ্বশুর শাশুড়ি দুজনেই নতুন বৌমাকে অত্যন্ত গুরুত্ব দেন। দেওর ননদ দুজনে অস্মিতার সেবাতে সদা নিয়োজিত। আর সৌম্য তো বউকে একটুও ছেড়ে থাকতে পারে না, প্রচণ্ড রকম ভালোবাসে। শ্বশুরবাড়িতে অস্মিতাকে কোনো কাজ করতে হয় না। সংসার এখনও শাশুড়ির হাতে। ছেলে মেয়েদের খাওয়ার প্রতি তার তীক্ষ্ণ নজর। সংসারে সব কিছু শাশুড়ির কথা মতো নির্ধারিত হয়। অস্মিতা দেখে তার শ্বশুরমশাই সৌম্য, তার ভাই বোন সবাই প্রভা দেবীর কথাই ওঠে বসে। এতে অবশ্য অস্মিতার সেরকম আপত্তি নেই। সে আরাম আয়েশে থাকতে পেলেই হলো। সে ব্যাপারে প্রভা দেবীর তীক্ষ্ণ নজর। বৌমার আরামের কোনো ত্রুটি হতে তিনি দেন না। বৌমাকে নিয়ে তিনি সদা ব্যস্ত। অস্মিতা কি খেতে পছন্দ করে, কি পড়তে ভালোবাসে, সব কিছু তিনি অস্মিতার কাছে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেন। তারপর দৈনন্দিন খাবার টেবিলে সেই রকম মেনু করেন। এত গুরুত্ব পেয়ে অস্মিতাও স্বভাবতই খুব গর্বিত। যাক, তার মনের মতো শ্বশুরবাড়ি হয়েছে। এদিকে রুদ্ররও বিয়ে হয়ে গেছে। সম্বন্ধ দেখার সময় রুদ্রকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল অস্মিতা। সেখান থেকেই তারা দুজন ফেসবুক ফ্রেন্ড। তবে সম্বন্ধ ভেঙে গেলেও কেউ কাউকে আনফ্রেন্ড করেনি। এমনিতেই রুদ্র ফেসবুক পোস্ট খুব কম দেয়। ওদিকে অস্মিতা দিনে 1000 বার নিজের প্রোফাইল পিকচার পরিবর্তন করে। এমনিতে ইন্ট্রোভার্ট হওয়া সত্ত্বেও রুদ্র তার বিয়ে আর রিসেপশনের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিল। অস্মিতা সেগুলো দেখে মুখ টিপে হেসে কনগ্রাচুলেশন জানিয়েছিল। পরে রুদ্রের বউকে দেখে কাবেরী দেবী আর অস্মিতা দুজনেই খুব হেসেছে। মা দেখো, মেয়েটা কেমন যেন দেখতে, মুখের কোনো ছিঁড়িছাদ নেই, গায়ের রংটাও বেশ চাপা। সাজগোজ মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই। রিসেপশনের দিন ব্রাইডকে কি বাজে দেখতে লাগছে। রুদ্র এই মেয়েটাকে পছন্দ করলো কিভাবে? কিন্তু মা মেয়ের সমালোচনার জবাব দেওয়ার জন্য রুদ্র সেখানে ছিল না, তাই সমালোচনার চাপা পড়ে যায়। ফেসবুক থেকেই অস্মিতা দেখেছিল রুদ্র ওর বউকে নিয়ে ইউএস গেছে। সেখানে ওদের বাড়ির বাগানের ছবি দিয়েছিল। এটা দেখে অস্মিতার বুকে চোরা ঈর্ষার সূচ বিঁধেছিল। নাক বোচা মেয়েটা কি সুন্দর বিদেশ ঘুরছে, আর সে কলকাতায় পড়ে আছে। এত তাড়াতাড়ি সৌম্যকে বিয়ে না করে কোনো এনআরআই ছেলেকে বিয়ে করলে ভালো হতো, তাহলে সেও ওই মেয়েটার মতো বিদেশে ঘুরতে পারত। ফেসবুক থেকেই অস্মিতা দেখেছে রুদ্রের বউ ফেসবুকে আর ইউটিউবে ডেলি ব্লগ বানায়। নাম দিয়েছে তামান্নার ঘরকন্না। প্রতিদিন কাজের খুঁটিনাটি সে ভিডিও করে ভয়েস দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। প্রথম প্রথম এটা দেখে ভীষণ রকম হেসেছে অস্মিতা। মা দেখো, রুদ্র বিদেশে গিয়ে বউকে দিয়ে কেমন কাজ করাচ্ছে। এই দেখো, তামান্না বাজার করতে সুপার মার্কেটে গেছে। এই দেখো, রুদ্রের জন্য পনির ভাপা বানাচ্ছে, ঘরের পর্দাগুলো চেঞ্জ করছে। এই দেখো কেমন দরদাম করে আলু পেঁয়াজ কিনছে। মাগো, ছি! এগুলো আবার ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছাড়ছে। রুদ্রটার কোনো আত্মসম্মান নেই, বউকে বারণ করতে পারে না।
নিজেদের ঘরের খবর ফেসবুকে এত লোকের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এবার ওদের ফেসবুক থেকেও টাকা রোজগার করতে হবে। রুদ্র নিজের স্ত্রীর হাত খরচটাও দিতে পারে না। এর থেকে সৌম্য অনেক ভালো। আমি ওকে যখন যা চাই সেটাই কিনে দেয়। সৌম্য রুদ্রের থেকে অনেক বেটার। কাবেরী দেবীও মেয়েকে সমর্থন করে হাসেন, কিন্তু তামান্না যখন রুদ্রের সঙ্গে বেড়াতে যাওয়ার ভিডিওগুলো আপলোড করে, সাদা বরফের মাঝে নিজেদের রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তখন অস্মিতার মনটা খারাপ হয়ে যায়। ওরা কত ঘুরছে, আর সে? বিয়ের পর সৌম্য তাকে একবার হানিমুনে সিমলা নিয়ে গিয়েছিল, তারপর আর কোথাও যায়নি। অস্মিতা অনেকবার আবদার করেছে বেড়াতে যাওয়ার, কিন্তু অতি ব্যস্ত সৌম্যর সময় হয়নি। আবার ওই উইকেন্ডে কাছে পিঠে কোথাও গেলে দেওর ও ননদকে সঙ্গে নিয়ে যেতে হয়েছে। এটা অস্মিতার একদম পছন্দ হয়নি। বিয়ের 1 বছর পর থেকেই সৌম্য বলতে আরম্ভ করে, এভাবে প্রতিদিন যাতায়াত করতে কষ্ট হচ্ছে, কলকাতায় একটা ফ্ল্যাট নিলে ভালো হয়। সঙ্গে সঙ্গে প্রভা দেবী ছেলেকে বোঝান, আরে শুধু শুধু ফ্ল্যাট নিয়ে কি হবে, তুই অস্মিতাদের বাড়িতে থাকবি, বেআইনের বয়স হচ্ছে। অস্মিতা ওর বাবা মায়ের কাছাকাছি থাকতে পারবে, সপ্তাহে 5 দিন ওখানে থাকবি, শনি রবিবার এখানে চলে আসবি, তাহলে দুটো বাড়িতেই থাকা হবে। অস্মিতার বাবা মায়েরও দেখাশোনা হবে। অনেক কষ্ট করে ওনারা মেয়েকে মানুষ করেছেন, তুই ওদের একমাত্র জামাই, আমাদের মতো ওদের সেবা করা খেয়াল রাখা তোর কর্তব্য। অস্মিতা মা, তুমি কি বলো? অস্মিতা তো সঙ্গে সঙ্গে রাজি, মা বাবার সঙ্গে থাকবে, এ তো হাতে চাঁদ পাওয়া। তাছাড়া তার শাশুড়ি কত ভালো, তার বাবা মায়ের কথা চিন্তা করেছে। আজকালের দিনে এটা কে করে? পরের মাস থেকে সৌম্য অস্মিতাকে নিয়ে কলকাতায় অস্মিতাদের বাড়িতে শিফট করে। সৌম্য শ্বশুর শাশুড়িকে নিজের অসুবিধার কথা বোঝায়। সব শুনে নীলাঞ্জনবাবু খুশি হন। বেশ তো বাবা, এটা তোমার বাড়ি, এখানে যতদিন খুশি তুমি থাকো, আমাদের পর সব কিছু তো তোমাদেরই হবে। কিন্তু মানুষের মনের মধ্যে কখন কী ধরনের দোলাচল চলে কেউ বুঝতে পারে না। মেয়ে জামাইয়ের হঠাৎ আগমনে কাবেরী দেবী খুশি হতে পারেন না, মনে মনে অস্মিতার উপর বিরক্ত হন। একান্তে নীলাঞ্জনবাবুকে বলেন, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এবার তুই শ্বশুর বাড়িতে থাক না বাপু, বাপের বাড়িতে ফিরে এলি কেন? জামাই নিয়ে এখানে পার্মানেন্ট থাকলে 5টা লোকে 5 কথা বলবে। তাছাড়া আমরা কি এতটাই অথর্ব হয়ে গেছি যে এখনই দেখাশোনার লোক চাই? শেষ বয়সে ভাবলাম মেয়ের বিয়ে দিয়ে স্বামী স্ত্রী একটু নিলিবিলিতে থাকবো, সেখানে আমাদের সঙ্গে 24 ঘন্টা জামাই থাকবে, তাকে খাতির যত্ন আপ্যায়ন করতে হবে, বুড়ো বয়স পর্যন্ত কাজ করে যেতে হবে। নিজের ঘরে নিজেদের স্বাধীনতা নেই, বিষয়টা একদম ভালো নয়। তুমি মেয়েটাকে আশকারা দিও না, ওদের ভুলিয়ে ভালিয়ে বারাসাতে পাঠিয়ে দাও। স্ত্রীর কথায় বিরক্ত হন নীলাঞ্জনবাবু। আমি ওদের মুখের উপর এভাবে বলতে পারবো না। তাছাড়া মেয়েটা কাছে থাকলে কি ক্ষতি? ভালোই হবে, 24 ঘন্টা মামুনিকে দেখতে পাবো। থাক ওরা এখানে। কাবেরী দেবীর মুখটা গোমরা হয়ে যায়। অস্মিতা মায়ের মনের ব্যথা জানে না, সে সৌম্যর সঙ্গে রোম্যান্সে ব্যস্ত হয়ে পড়ে। এইভাবে তাদের বিবাহিত জীবন কাটতে থাকে। ওপাশ থেকে প্রভা দেবী সৌম্যকে বোঝায়, তুই একদম ওদের ফ্ল্যাট থেকে আসবি না, ওখানেই চেপে বসে থাক। তোর শ্বশুরের কোথায় কী টাকা পয়সা জমা আছে, কি সেভিংস আছে, কোনো ল্যান্ড প্রপার্টি কেনা আছে কি না জানার চেষ্টা কর। ভবিষ্যতে ওগুলো সব তোর হবে। তাই এখন থেকে রক্ষণাবেক্ষণের চেষ্টা কর, ওদের বাড়িতে ঘর জামাই থেকে যা, বাকি এদিকটা আমি সামলে নেব। মায়ের কথায় সায় দেয় সৌম্য। তুমি একদম চিন্তা করো না, এদিকের বিষয়টা আমার খেয়াল আছে, আমি সব সামলে নেব। যখন প্রভা দেবী আর সৌম্য দুজনে বসে এসব আলোচনা করছিল, অস্মিতা তখন ফেসবুক খুঁটিয়ে খুঁটিয়ে তামান্নার ঘর কন্যা দেখছিল। অস্মিতার পরিণতি। সৌম্যকে যতটা সাদরে নীলাঞ্জনবাবু গ্রহণ করেছিলেন, শেষ পর্যন্ত ততটা সমাদরে রাখতে পারেননি। প্রথম প্রথম সৌম্য অস্মিতাকে নিয়ে শনিবার রবিবার বারাসাতে যেত।
তারপর ধীরে ধীরে তা কমতে থাকে, পরে সেটা মাসে একবারে দাঁড়ায়। এজন্য অবশ্য অস্মিতা অনেকটা দায়ী। অস্মিতারও শ্বশুরবাড়ি যেতে ভালো লাগে না। ছুটির দিনগুলোতে এখন সৌম্য অস্মিতাকে নিয়ে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যায়, অথবা নন্দনে নাটক দেখতে যায়, ইডেনে খেলা দেখতে যায়, অথবা নিকো পার্কে বেড়াতে যায়। অস্মিতা খুব খুশি। সে সেজেগুজে ফেসবুক পোস্ট করে, বিভিন্ন ধরনের মডার্ন শর্ট ড্রেস পরে বরের সাথে নামি রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনারে যায়। পরের দিন সেই ছবি তার ফেসবুক টাইমলাইনে জ্বল করে। অস্মিতা ভাবে এটাই তার জীবন, এমনিভাবেই যায় যদি দিন যাক না। তবে নীলাঞ্জনবাবু আর কাবেরী দেবীর মধ্যে জামাইকে নিয়ে অসন্তোষ বাড়তেই থাকে, কারণ সৌম্য শ্বশুরবাড়িতে শ্বশুরের সংসারে থাকে, ফলে সংসার খরচ বাবদ সে শ্বশুরের হাতে একটি টাকাও দেয় না। এটা অবশ্য বলা ভুল হবে, প্রথম মাসে অত্যন্ত সংকোচের সঙ্গে নীলাঞ্জনবাবুকে সে খামে করে কিছু টাকা দিতে গিয়েছিল। বাবা, আপনার এখানে আমি আর অস্মিতা তো থাকছি, তা আমাদের একটা খরচ আছে, আপনি প্লিজ এটা রাখুন। তখন বড় মানসিকতা দেখিয়েছিলেন নীলাঞ্জনবাবু। জামাইয়ের কথা শুনে আঁতকে উঠেছিলেন। না না বাবা, এটা কি করে হয়? তুমি আর মামুনি কি আলাদা? মামুনি যেমন আমার মেয়ে, তুমিও তেমনই আমার ছেলে। তোমার অসুবিধার জন্য আমার বাড়িতে তুমি আছো বলে কি আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারি? এটা কখনোই সম্ভব নয় বাবা। প্রথমবার বারণ করার পর সৌম্য আর কখনো শ্বশুরের হাতে টাকা দিতে আসেনি। এর মধ্যে নীলাঞ্জনবাবু চাকরি থেকে অবসর গ্রহণ করেন। প্রায় 25 লাখ টাকা এককালীন পায়। সেই টাকা তিনি নিজেদের নামে ফিক্সড ডিপোজিট করে রাখেন। পেনশন আরম্ভ হওয়ার পর সংসার খরচ তাকে কিছুটা কমাতেই হয়, কিন্তু সংসার খরচ কমাতে গিয়ে দেখেন সেটা তো হচ্ছেই না, বরং বেড়ে যাচ্ছে। অস্মিতা ততদিনে সন্তান সম্ভবা। তার জন্য বাজারের সেরা মাছ, ফল, সবজি, ডিম, দুধ সবের ব্যবস্থা তাকেই করতে হচ্ছে। সৌম্য এই ব্যাপারে উদাসীন। সে যতক্ষণ থাকে ঘরের মধ্যে ল্যাপটপে মুখ গুজে থাকে, অথবা ফোনে ব্যস্ত থাকে। অফিস যাওয়ার সময় টেবিলে খেতে বসে পড়ে। কাবেরী দেবী খাবার বেড়ে দেন। খাবার খেয়ে সৌম্য অফিসে চলে যায়, আবার রাত্রে এসে ডিনার করে। সংসারের কোনো চাপ তার নেই। একদিকে সংসার, অন্যদিকে সন্তান সম্ভবা মেয়ে, দুজনকে সামলাতে গিয়ে হিমশিম খান কাবেরী দেবী। মাঝে মাঝে কাজের মেয়ে, রান্নার মেয়ে না এলে তাকে সব কিছু সামলাতে হয়। অস্মিতা সারাদিন নিজের ঘরে বসে গান শোনে, ফোন দেখে। সে কোনো কাজ করে মাকে সাহায্য করে না, ফলে সংসারে অশান্তি আরম্ভ হয়। ক্রুদ্ধ কাবেরী দেবী বলে ফেলেন, এই সময় তুই তোর শ্বশুর বাড়িতে চলে যা, আমি তোর এত সেবা যত্ন করতে পারবো না। কিন্তু অস্মিতা কিছুতেই বাবার বাড়ি থেকে নড়ে না। এখানে থাকার আরাম সে পেয়ে গেছে। নির্দিষ্ট দিনে অস্মিতার মেয়ে হয়। এতদিনে নীলাঞ্জনবাবু ভালোভাবে উপলব্ধি করেন তার জামাই সৌম্য স্বভাবে বেশ কৃপণ। একটা টাকাও হাত দিয়ে তার গলে না। অস্মিতা যদি তাকে মেয়ের জন্য বেবি ফুড বা নিজের প্রয়োজনের কিছু আনতে বলে, সৌম্য প্রায়ই ভুলে যায়। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অসন্তোষ হয়। অস্মিতা এমনিতেই খুব দাম্ভিক। সৌম্যকে উল্টো পাল্টা কথা বলে ফেলে। পাল্টা সৌম্য তাকে 2-4 কথা শুনিয়ে দেয়। অফিসের চাপ, কাজের চাপ এসব বলার পর মুখ্যম তীর ছাড়ে। তুমি তো আর বাইরে বেরিয়ে রোজগার করো না, তাহলে জানবে কি করে টাকার কি মূল্য? 2 টাকা রোজগার করার জন্য কতটা পরিশ্রম করতে হয়। দিব্যি তো বরের ঘাড়ে বসে বসে খাচ্ছ আর টাকা পয়সা শ্রাদ্ধ করছো, তবুও তোমার শখ মিটছে না। প্রতিদিন এটা চাই ওটা চাই বায়না। এই কথাগুলো শুনে চুপ করে যায় অস্মিতা। সে না হয় টাকা রোজগার করে না, তা বলে নিজের স্বামী এমন খোঁটা দেবে? মেয়ের চোখের জল আর মেয়ে জামাইয়ের সাংসারিক অশান্তি দুটোই সহ্য করতে পারেন না নীলাঞ্জনবাবু। ফলে তিনি মেয়ের চাহিদা মেটানোর চেষ্টা করেন। এইভাবে বছর পার হয়। ক্রমাগত অস্মিতার সাথে সাথে ওর মেয়ে নিশার দায়িত্ব এসে পড়ে নীলাঞ্জনবাবুর ঘাড়ে। নাতনিকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, নাচের স্কুলে দিয়ে আসা, সব কিছুর দেখাশোনা তিনি করেন। সময় এবং অর্থ দুটোই নাতনির পিছনে জলের মতো ব্যয় করেন। নিশাদ স্কুলে ভর্তি হওয়া নিয়ে একটা বড়সড় কাণ্ড হয়। অস্মিতার পছন্দ একটা নামী কনভেন্ট স্কুল। সেখানে ভর্তি হতে গেলে প্রায় 1.5 লাখ টাকা ডোনেশন দিতে হবে।
ডোনেশনের কথা শুনে পিছিয়ে যায় সৌম্য। আমি এত টাকা ডোনেশন দিয়ে ওইটুকু পুচকে মেয়েকে প্লে স্কুলে ভর্তি করতে পারবো না। ওকে বাড়িতে পড়াও, পরে অন্য স্কুলে ভর্তি করে দেবো। এখন আমার হাত টান চলছে, আমি নিজের বিজনেস সেট আপ করার চেষ্টা করছি। এটা এখন সৌম্যের নতুন কাজ হয়েছে। সে চাকরির পাশাপাশি নিজের একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছেন। সেজন্য প্রথমেই সে শ্বশুরের কাছে টাকা ধার চেয়েছিল, কিন্তু এবার পত্রপাঠ না বলে দেন কাবেরী দেবী। কেন সৌম্য টাকা ধার করবে? তোমার তো খরচ খরচা সেরকম নেই। এখানে সংসার খরচ তোমার শ্বশুর চালায়, আলাদা কোনো খরচ নেই। তাহলে তুমি তোমার স্যালারির টাকাগুলো কি করছো? ব্যবসা করবে তো সেখান থেকে ইনভেস্ট করো। তোমার শ্বশুর মশাইয়ের হাতে এখন টাকা নেই, উনি রিটায়ার্ড করেছেন। পেনশনের টাকা সংসার খরচের পিছনে চলে যায়। যেটুকু জমা আছে সেটা দিয়ে আমাদের বৃদ্ধ বয়সটা চালাতে হবে। আমাদের সেভিংস ভাঙা সম্ভব নয় বাবা। প্রয়োজন হলে তুমি তোমার বাবার কাছে টাকা ধার চাও। শাশুড়ির কথা শুনে সৌম্যর রাগ হয়ে গিয়েছিল। একান্তে অস্মিতার কাছে প্রচণ্ড রকম আস্ফালন করেছিল। আমাকে এমন অপমান, কিছু টাকা তো ধারই চেয়েছিলাম, পরে সুদ সহ ফেরত দিয়ে দিতাম, কিন্তু সেটাও তোমার বাবা দিলেন না। উপরন্তু তোমার মা কটর কটর করে কথা শোনালেন। থাকবো না আমি তোমাদের বাড়ি, আমি এখান থেকে চলে যাব। তখন দেখবে তোমার বাবা মা হাত জোর করে আমার কাছে মেয়ে নাতনিকে ফিরিয়ে দিতে গেছে। পরের দিন সৌম্য বারাসাতে চলে গিয়েছিল। কাবেরী দেবী ভেবেছিলেন যাক, আপদ বিদায় হলো। কিন্তু দুদিন পরেই আবার সৌম্য হাসি মুখে এসে হাজির। আবার সে শ্বশুর ঘরে নিজেকে মানিয়ে নিয়েছিল। যদিও সে আর টাকা ধার চায়নি, তবে অস্মিতা আর নিশার খরচ দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। অস্মিতা টাকার কথা তুললেই সে ব্যবসার কাঁদুনি গাইত। মেয়ের স্কুলে ভর্তি হওয়ার কথা উঠতেই অস্মিতা সৌম্যর সঙ্গে জোর ঝগড়া করে। কৃপণ কোথাকার, নিজের মেয়েকে স্কুলে ভর্তি করার টাকা নেই, কিসের ব্যবসা করো হে তুমি শুনি? ভালোয় ভালোয় ডোনেশনের টাকা দিয়ে মেয়েকে স্কুলে ভর্তি করাবে, না হলে তোমার কপালে দুঃখ আছে। এই, তুই কি করবি? নিজে 2 টাকা রোজগার করতে পারিস না, বড্ড মুখে মুখে চোপা। এখনকার দিনে একজনের রোজগারে সংসার চলে? দিব্যি তো পায়ের উপর পা তুলে খাচ্ছিস। আমি যে দিনরাত মুখে রক্ত তুলে খাচ্ছি, দেখতে পাচ্ছিস না? মেয়েকে কনভেন্ট স্কুলে ভর্তি করবে কেন? তোর বাপকে বল, তোর বাপ প্রায় 1/2 কোটি টাকা ব্যাংকে জমা করে রেখেছে, সেগুলো কি কাজে লাগবে? এখন নাতনিকে স্কুলে ভর্তি করাক। ব্যবসার জন্য আমি কয়েক লাখ টাকা চাইলাম, শালা বুড়োটা দিল না। এখন নিজের নাতনির প্রতি খরচ করুক। মেয়েকে কনভেন্ট স্কুলে ভর্তি করতে চাইলে তার খরচ তোর বাপকে দিতে হবে, আমি দিতে পারবো না। এবার বুঝে দেখ কি করবি। এই প্রথম অস্মিতা স্তব্ধ হয়ে যায়। ওর চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। এত বড় অপমান সৌম্য তাকে করতে পারলো? এইভাবে তুই দিয়ে তাচ্ছিল্য করে কথা বলল? সে রোজগার করে না বলে তার মেয়ে ভালো স্কুলে পড়বে না? বাবা হিসেবে সৌম্যর কি কোনো দায়িত্ব নেই? কার ঠিক কার ভুল বিচার করা বড্ড কঠিন। নীলাঞ্জনবাবু ভাবেন তিনি বেঠিক, মেয়ের জন্য ভালো জীবনসাথী খুঁজে দিতে পারেননি। ওদিকে এই প্রথমবার অস্মিতা ভাবে সে জীবনের অনেক বড় ভুল করেছে। পড়াশোনা শেষ করার পর বিয়ের জন্য তাড়াহুড়া না করে যদি সে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করত, তাহলে খুব ভালো হতো। কিন্তু জীবন তৈরির সময় সে চোখ বন্ধ করে বাবার উপর ভরসা করে জীবনটা কাটিয়ে দিয়েছে। আজ তার ফল পাচ্ছে। যদিও এখনো তার পাশে বাবা আছে, কিন্তু সেটা কদিন। নিজে যদি কিছু করতে পারত, কিছু টাকা রোজগার করতে পারত, তাহলে নিজের শখ আহ্লাদ, মেয়ের চাহিদা পূরণ করতে পারত। প্রত্যেকবার বাবার কাছে হাত পেতে টাকা নিতে কি ভালো লাগে? কিন্তু কিছু করার নেই, নিতেই হয়। প্রথম জীবনের মধুচন্দ্রিমা কেটে গিয়ে জীবনের আসল রুক্ষতা এবার অস্মিতার চোখে ধরা পড়ে। সৌম্যের আচরণে প্রত্যেকটা মুহূর্তে সে ক্ষতবিক্ষত হয়, কিন্তু চোখের জল ফেলা ছাড়া তার আর কিছু করার নেই। এভাবেই তার জীবন চলতে থাকে। এভাবে কয়েকটা বছর পেরিয়ে যায়। অস্মিতার সংসার চলতে থাকে। নিশা এখন একটু বড় হয়েছে। হঠাৎ একদিন সাডেন হার্ট অ্যাটাকে নীলাঞ্জনবাবু অসুস্থ হয়ে পড়েন। তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়। জলের মতো টাকা খরচ হয়। অবশেষে তিনি জীবিত অবস্থায় বাড়ি ফেরেন, কিন্তু তার ডান দিকের অঙ্গটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে গেছে। চলাফেরা করতে পারেন না, কথা বলতে পারেন না।
বিছানায় অর্ধমৃত হয়ে পড়ে আছেন। নিয়মিত ফিজিওথেরাপি চলছে। এসব করতে গিয়ে সেভিংস অনেকটাই শেষ হয়ে গিয়েছে। এখন কাবেরী দেবী আর অস্মিতার একমাত্র ভরসা সৌম্য। সৌম্য অবশ্য এতটা অমানুষ নয়। শ্বশুরের অসুস্থতায় সে অনেক ছোটাছুটি করেছে, কিন্তু টাকা পয়সা সব কাবেরী দেবীকে খরচ করতে হয়েছে। নীলাঞ্জনবাবু বিছানাগত হওয়ার পর সংসারের ভার অনেকটা এসে পড়ে সৌম্যর কাঁধে। সংসার চালাতে গিয়ে আর নীলাঞ্জনবাবুর চিকিৎসার জন্য সে প্রথমেই শাশুড়ির কাছে শ্বশুরের পেনশনের টাকাটা চেয়ে নেয়। তারপর চলে ব্যয় সংকোচ। প্রথমে বাড়ির বাইরের কাজের লোক নিতাই কাকা বিদায় নেয়। তারপর বিদায় নেয় বাড়ির ড্রাইভার। নীলাঞ্জনবাবুর দুটো গাড়িকেই সে একটা সংস্থার হাতে ভাড়ায় তুলে দিয়েছে। ফলে অস্মিতা আর কাবেরী দেবী এখন পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন। যে কাজগুলো জীবনে অস্মিতা করতো না, এখন সেগুলো তাকে বাধ্যতামূলকভাবে করতে হয়। বাড়ির মাসকাবাড়ির হাট বাজার, সবজি মাছ কেনা, বাবার ওষুধপত্র কেনা সব তাকেই করতে হয়। আর এসব কিছুর জন্য তাকে বাধ্যতামূলকভাবে সৌম্যর কাছে হাত পাততে হয়। সৌম্য তাকে হিসাব করে টাকা পয়সা দেয়। স্বামীর অসুস্থতার পর কাবেরী দেবীর মনেও অনেক পরিবর্তন এসেছে। এখন তিনি নিজেকে ভীষণ দুর্বল মনে করেন। জামাইকে জোর করে কিছু বলতে পারেন না। ফলে নীলাঞ্জনবাবুর সম্পত্তি এখন অধিকাংশ সৌম্যর দখলে। অস্মিতা এই নিয়ে প্রথমে সৌম্যর সঙ্গে ঝগড়ায় জড়িয়েছিল। তাতে সে জবাব দিয়েছে, ঠিক আছে, আমি যখন এতই খারাপ তখন আমি বারাসাতে আমার বাড়িতে ফিরে যাচ্ছি। তুমি তোমার বাবা মায়ের দেখাশোনা করো, ওদের সম্পত্তি আগলে রাখো। জেনে রাখো, তোমার বাবার টাকা পয়সা সম্পত্তির উপর আমার লোভ নেই। আমার বাবার অনেক আছে। নিহাত তোমার বাবা আমাকে নিজের সন্তানের মতো দেখতেন, তাই আমি এতদিন এই বাড়িতে ছিলাম। এখন তুমি আর তোমার মা যখন চাইছো না, তখন আমি বারাসাতে ফিরে যাচ্ছি। মাঝে মাঝে এসে নিশার সাথে দেখা করে যাব। ভালো থেকো। অস্মিতা আর কাবেরী দেবীকে অবাক করে দিয়ে সত্যি বারাসাত চলে গিয়েছিল সৌম্য। কিন্তু সৌম্য চলে যেতেই কাবেরী দেবী আর অস্মিতা সমস্যায় পড়ে। আগে তারা দুজন নীলাঞ্জনবাবুর উপর নির্ভরশীল ছিল। নীলাঞ্জনবাবুর অসুস্থতার পর সৌম্যর উপর তারা নির্ভরশীল হয়ে পড়েছে। বিশেষ করে বাড়িতে একজন অসুস্থ প্যারালাইসিস রোগী আছে, কিন্তু ঘরে কোনো পুরুষ মানুষ নেই। এই অবস্থায় আবার হঠাৎ নীলাঞ্জনবাবুকে হাসপাতালে ভর্তি করতে হয়। ফলে অনিচ্ছা সত্ত্বেও দিন 20 পরেই অস্মিতাকে কেঁদে কেঁদে সৌম্যকে ফোন করতে হয়। দ্রুত আসে সৌম্য, সেসব দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। কিন্তু এবার আর নীলাঞ্জনবাবু ফিরে না। অস্মিতা আর কাবেরী দেবী একা হয়ে পড়েন। আর এর ফলেই তারা আরও সৌম্যর উপর নির্ভরশীল হয়ে পড়ে। এইভাবেই দিন পেরিয়ে যায়। অস্মিতার জীবন বেরঙিনভাবে কাটতে থাকে। এদিকে নিশাও বড় হয়েছে। তাকে হোস্টেলে ভর্তি করে দেয় সৌম্য। বাড়িতে 3টি প্রাণী। বৃদ্ধা কাবেরী দেবী ঠাকুর ঘর থেকে প্রায় বের হন না। সংসারের সব দায়িত্ব এসে পড়ে অস্মিতার কাঁধে। বাড়িতে রান্নার লোক অনেক দিন ছেড়ে গেছে, সৌম্যর পছন্দ নয় বলে। এখন দুবেলা অস্মিতাকে রান্না বান্না করতে হয়। আর একটু খারাপ রান্না হলেই সৌম্য খোঁটা দেয়, সারা জীবনে কি শিখেছ? ঠিক মতন সংসারটাও করতে পারো না। রান্না বান্না তো কিছুই শেখনি। সারাদিন গাধার মতন খাচ্ছি, দুটো ভালো মন্দ রেঁধে যে মুখের সামনে ধরবে তাও নয়। সত্যি কি নিষ্কর্মা মেয়েকে বিয়ে করেছিলাম। জীবনটা আমার শেষ করে দিলে। চোখের জলে নাকের জলে হয় অস্মিতা। মনে মনে ভাবে সত্যি সে জীবনে কিছুই করতে পারেনি, একেবারে অপদার্থ। প্রথম জীবনটা উড়ে উড়ে কাটিয়েছিল বলে শেষ জীবনটা এভাবে বন্দিত্বে কাটছে। এই বন্দি জীবন থেকে তার মুক্তি নেই। যতদিন সে বাঁচবে তাকে সৌম্যর খাঁচায় বন্দি হয়ে থাকতে হবে। কোনো স্বাচ্ছন্দ্য নেই, কোনো স্বাধীনতা নেই। সৌম্যর পছন্দ মতো সব কাজ করতে হবে। সৌম্যর কথা মতো উঠতে বসতে হবে। নিজের সামান্য ইচ্ছে পূরণ করা যাবে না। সত্যি হাতে টাকা না থাকলে আজকাল কেউ মানুষকে মানুষ বলে গণ্য করে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও টাকার হিসাব চলে আসে। নিজের সামান্য শখ পূরণ করার জন্য সৌম্যর কাছে হাত পাততে হয়। সৌম্যকে হাজারটা জবাবদিহি করতে হয়। সৌম্যর ইচ্ছে হলে হ্যাঁ বলে, শাড়ি কেনার জন্য হাতে টাকা দেয়। আর ওই ইচ্ছে না হলে পরিষ্কারভাবে না বলে দেয়, এখনই নতুন শাড়ি কিনতে হবে না, অনেক তো শাড়ি আছে, ওগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে পরো। তুমি কি আমার অনেক টাকা দেখতে পেয়েছো নাকি?
কারণ নেই, প্রয়োজন নেই, শুধু শাড়ি কিনে দাও। মামা বাড়ির আবদার, পয়সা কি আমার খোলামকুচি? অভিমানের চোখে জল আসে অস্মিতার। অপমান আর অপমান, প্রত্যেকটা কথার মধ্যে অপমান, অসম্মান। একদম সহ্য হয় না। তবুও এক ঘরে এক বিছানায় থাকতে হয়, কারণ যাবার জায়গা নেই। আর এই তুচ্ছ কারণে সংসার ভাঙারও নিয়ম নেই। অস্মিতা এখনো রুদ্রের বউ তামান্নার প্রোফাইল ফলো করে। এখন তামান্নার প্রোফাইল বেশ হিট করে গেছে, কয়েক মিলিয়ন ফলোয়ার। বন্ধুদের কাছে সে শুনেছে যাদের এত বেশি ফলোয়ার তারা নাকি মেটা থেকে অনেক টাকা ইনকাম করে। তামান্না তার পেজে একটা লাল টুকটুকে গাড়ির ছবি দিয়ে লিখেছে, এটা আমার নিজের রোজগারের টাকায় কেনা। গাড়ির কাছে রুদ্র আর তাদের দুই ছেলের হাসি মুখে ছবি। একদিন এই তামান্নাকে নিয়ে অস্মিতা কত হাসাহাসি করেছিল। গিয়ে স্বামীর টাকায় বিদেশে গিয়ে ফেসবুকে ঘর কন্যার ছবি বিক্রি করছে। একদম অশিক্ষিত। বর হাতে টাকা দেয় না, তাই টাকা রোজগারের ভূত চেপেছে। বন্ধুদের কাছে তামান্না সম্বন্ধে এসব বলে হাসাহাসি করত, রুদ্রকে অনেক ছোট করত। মনে মনে তামান্নার সঙ্গে নিজের তুলনা করত। কিন্তু আজ তামান্না কোথায় আর সে কোথায়? ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! জীবনের মধ্যভাগে এসে তার রুদ্রের কথাটা মাঝে মাঝেই মনে পড়ে। সরি অস্মিতা, আমি তোমার এটিএম কার্ড হতে পারবো না। সেই দিন রুদ্রের কথার গুরুত্ব দেয়নি। আজ কিন্তু সে রুদ্রের কথাটা মর্মে মর্মে উপলব্ধি করে। ভালোবেসে বিয়ে করে সৌম্যকে সে নিজের এটিএম কার্ড বানাতে চেয়েছিল, কিন্তু সৌম্যর দৃষ্টিভঙ্গি সে ধরতে পারেনি। সৌম্য উল্টে তাকেই নিজের ডেবিট কার্ড বানিয়ে নিয়েছে। কখনো নরমে অনুনয় করে, কখনো গরমে ঝগড়া করে, কখনো আবার বুদ্ধি দিয়ে সাইড হয়ে গিয়ে অস্মিতাকে সামনে শিখণ্ডী খাড়া করে নীলাঞ্জন বাবুর ব্যাংক থেকে সমানে লুটপাট চালিয়েছে। অনেক অনেক দেরিতে বুঝেছে অস্মিতা, কিন্তু ততদিনে সব শেষ। সৌম্যের হাত থেকে মুক্তি নেই তার। সে আকণ্ঠভাবে সৌম্যর উপর নির্ভরশীল। এখন মধ্যবয়সে গৃহিণী অবস্থায় তার উপলব্ধি হয় মেয়েদের জীবনে আত্মনির্ভরশীলতার বড্ড প্রয়োজন। নিজের পায়ে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন। কিন্তু এখন এইসব ভেবে কি করছে অস্মিতা? সে কি আর পারবে ঘুরে দাঁড়াতে? এই প্রশ্নের উত্তর নেই। হয়তো সময় এই প্রশ্নের উত্তর দেবে।